হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল 9টা মতো বাজে এখন, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকে খুব সকালেই আমার হাজব্যান্ড একটু কাজের সূত্রে বাইরে গেছে, সেজন্যই সকাল সকাল উঠে কাজকর্ম সেরে ওর জন্য একটু মুড়ি খাবার বানিয়ে দিয়েছিলাম। মুড়ি খাবারে বানিয়েছিলাম নিরামিষ আলুর তরকারি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, তবে আগের দিন থেকেই তো বৃষ্টি হচ্ছে, সেজন্যই সকাল থেকে আজকে আমাদের কারেন্ট নেই, তাই আর ওটা শেয়ার করতে পারলাম না। এই সময় দেখুন আমার হাজব্যান্ড কিন্তু অনেকক্ষণই খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি, মা, মিষ্টু, ঠাকুমা ওনারা সবাই মিলে খেলামই মাত্র। তো খাওয়া দাওয়া সেরে বাসনপত্র নিয়ে কলপাড়ে এলাম। আর ও যে খেয়েছিল সকালবেলা, ওই বাসনগুলোও কিন্তু কলপাড়েতেই আছে। ভেবেছিলাম যখন খাবো আমরা সবাই তখন একসাথেই মেজে নেব। তো এখন বাসনগুলো সমস্তটাই মেজে দিচ্ছি। আর ওই যে আলুর তরকারিটা বানিয়েছিলাম ছোট কড়াইটি করে, ওই ছোট কড়াইটিও নিয়ে এসেছে মা ওই বাড়ি থেকে, আর হটপটটাও নিয়ে এলো। তো ওগুলোও এখন মেজে দেবো। কড়াইটিতে তো পেঁয়াজির তেলটা ছিল, তো সেজন্যই নিরামিষ তরকারিটা আবার পেঁয়াজির তেলে বানালে তো সেই একই ব্যাপার হয়ে গেল। তাই পেঁয়াজের তেলটা তুলে রেখে কড়াইটা সকালেই একবার মেজেছি। তারপরে এই যে তরকারিটা রান্না করার পরে আবার কলপাড়ে নিয়ে এসেছি। এখন কিন্তু কড়াইটা খুব একটা পোড়েনি, তবে ওই যে তরকারিটা লেগে আছে ওইটুকুই যা, ওটা একবার ঘষে দিলেই ভালো করে উঠে যাবে। সকালবেলায় আজকে তো আলুর তরকারি বানিয়েছিলাম। আর আমার শাশুড়ি মায়ের একটু সুগারটা বেশি থাকায় আলুটা উনি খুবই কম খান। আমাদের সব ঘরে আলু ছাড়া আর কি আছে বলুন তো তরকারি, তো সেই জন্যই খেতে তো হয়, তবে একটু কম খাওয়ার চেষ্টা করেন। আগের দিন যে তালের রুটি হয়েছিল, একটু মতো তালের মাড়ি বেড়ে গেছিল, তো এটা ওই যে ওই টিনের ছোট্ট বাটিটি করে গরম করা হয়েছিল, সেটাই আবার কিছুটি ছিল। তো মা আজকে আর আলুর তরকারি দিয়ে মুড়ি খাননি, উনি ওই তো আলমারিটা দিয়েই মুড়ি খেয়েছেন। ছোটোবেলায় আমরাও কিন্তু তালমারি দিয়ে খুব মুড়ি খেতে ভালোবাসতাম, তবে এখন আর আমার খাওয়া হয় না। ওই যে খাই ভালো লাগে দেখতে, তবে আমার খেতে আর ইচ্ছা করে না। তালের রুটি, লুচি, পরোটা এগুলো খেতে খুবই ভালো লাগে, তবে তালমারি দিয়ে মুড়িটি আর খাওয়া হয় না। যাই হোক, ওই তালমারির বাটিটা একটু ভিজতে দিয়েছি, কারণ নিচেতে একটু লেগে লেগে গেছে, তো ওটা আর এখন মাজলাম না, মা ওটি পরে মেজে নেবেন। ততক্ষণ এই যে দেখুন বাসনগুলো যে কটা মেজে নিয়েছি, ওগুলো এই যে পাম্পের জলে ধুয়ে নিচ্ছি। ঠাকুমা ওদিকে বাথরুমে স্নান করতে গেছেন, তো ঠাকুমাকে বললাম পাম্পের সুইচটা দিয়ে দিতে, উনি দিয়ে দিলেন। তো এই যে বাসনগুলো পাম্পের জলেই ধুয়ে নিচ্ছি। আবার কল পাম্প করে এতগুলো বাসন ধুতে গেলে সত্যি একটু অসুবিধা লাগে, যতই কলে জল বের হোক না কেন। যাই হোক, কারেন্ট যখন রয়েছে তাহলে কষ্ট করে কী লাভ। তো বাসনগুলো সমস্তটাই ধুয়ে নিলাম। আর তারপরে চলুন, এগুলো আর আমি ওই বাড়ি নিয়ে যাব না, এই সিঁড়ির কাজটিতে রেখে দেবো। মা তো একটু পরেই যাবেন, তখন নিয়ে যাবে। আমি বাসনগুলো ধোয়ার পরে আর ওই বাড়ি যাই না। বারবার এধার ওধার যেতে আসতে সত্যি হাতে পায়ে ব্যথা ধরে যায়। আমার শাশুড়ি মায়ের ওই জন্যই না প্রায়ই হাতে পায়ে ব্যথা হয়, তো মায়ের ওই জন্যই মাঝে মধ্যে পায়ে তেল দিয়ে দিতে হয়। তবে মা তো আর আমার পায়ে তেল দেবেন না, মা অবশ্য দিতে চান যে চলো তোমার পাগুলো দিয়ে দিই। তবে আমার খুবই খারাপ লাগে জানেন তো, বড়দের কাছ থেকে মানে একটু আধটু হলে আমি এত সেবা যত্ন নিতে পছন্দ করি না, তবে খুবই যখন কষ্ট লাগে তখন কি আর করা যাবে। যাই হোক, দেখুন আজকে ডিমের ঝোল হবে, তো এই আলু কটা আর কাটা হয়নি, তো সেগুলোই কেটে দিচ্ছি। ঠাকুমা তো ওইদিকে স্নান করতে চলে গেছে। এই যে কটি মতোই আলু দিয়েছি একবেলার জন্য, আর আমার মা তো খাবেন না, শাশুড়ি মা আলু খাবেন না, তো সেই জন্যই অল্প কটাই দিয়েছি। ঠাকুমার ওদিকে স্নান করাও হয়ে গেছিলো, তাই আর দেরি না করে আমিও স্নান করে নিয়েছি। আজকে একটু এক্সট্রা কাজ আছে, তো সেজন্যই দেখুন স্নান করে এই যে ছাদের মধ্যে চলে এসেছি। যে কটা জামা কাপড় ধুলাম ওই জামা কাপড়গুলোই এখন মেলে নিচ্ছি। আর আজকে দেখতে পাচ্ছেন ছাদে চাল মেলা হয়েছে। আগের দিনকে চালগুলো নোনানো হয়েছে, কিন্তু আগের দিন থেকেই আবার বৃষ্টি হচ্ছে জানেন, সেজন্য একটুকুনো শুকাতে পাইনি। সারাটা রাত কালকে ফ্যানের হাওয়াতেই ছিল ওই বারান্দাটিতে। তবে এই যে সকালবেলাতে একটু এখানটাতে মেলা হয়েছে। এখন তো বৃষ্টি খুব একটা হয়নি, যদি হাওয়াতেও একটু শুকায়, সেই জন্যই এখানটাতে মেলেছেন। ঠাকুমার মিষ্টু বসে রয়েছেন। চলুন, আমার মেলা হয়ে গেছে। এই যে এ বাড়িতে এলাম মিক্সিটা আনতে, বললামই তো একটু আগেই যে আজকে একটু এক্সট্রা কাজ আছে।
আর আপনাদেরকে তো বলেইছিলাম এক্সট্রা কাজ মানে হচ্ছে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া। তো আজকে বানাবো একটু তালের পিঠে, সেজন্য চালগুলো একটু গুঁড়ো করতে হবে, তো সেটা মিক্সিতে করেই করে নেব। আমাদের মিক্সিটা তো ওইধারের বাড়িতেই থাকে, এমনি সব দিন ব্যবহার হয় না। ওই যখন একটু চাল গুঁড়ো কিংবা এমনি অনেক মশলাপাতি বাটতে হয় তখনই বের করা হয়, তারপরে আবার ধুয়ে টুয়ে ওখানেই রেখে দেওয়া হয়। তো আজকে যেহেতু একটু চালের গুঁড়ো করতে হবে সেজন্যই বের করে ওইধার থেকে নিয়ে এলাম। আর তারপরে দেখুন এই বাড়িতে এই যে বোর্ডটি ছিল ওটাতে প্লাগে লাগিয়ে দিলাম। আর এই যে চালগুলো মা ছেঁকে রেখেছিলেন, আজকে চালগুলি বেশ ভালোই ভিজানো হয়েছে, মেলে দিলাম বস্তাটির ওপরে। এরপর অল্প অল্প করে দিয়ে ওই মিক্সির জারেতে কুটে নেব। আগেরবার যখন চালগুলো কুটেছিলাম কয়দিন আগেই তো তালের পিঠে হয়েছিল পুর দিয়ে, তো সেদিন না চালগুলো জানি না কি হয়ে গেছিলো, এত সময় লেগেছিল, সারাটা দুপুর বসে বসে ওই চালগুলোই গুঁড়ো করেছিলাম। আর পিঠে শিরদাঁড়ায় আমার ব্যথা ধরে গেছিলো। আজকেও আমি সেই ভয়টাই পাচ্ছিলাম যে আজকেও যদি সেরকমই কিছু হয় তাহলে খুবই কষ্ট লাগবে। তবে ঈশ্বরের কৃপায় আজকে সেরকম কিছু হয়নি। চালগুলো আজকে বেশ ভালোই ভিজানো হয়েছে। আজকে খুব তাড়াতাড়ি চালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে জানেন, মানে দুইবার করে মিক্সিতে ঘুরিয়ে দিলেই চালগুলো বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এক চার মতো গুঁড়ো করে নামিয়েছি, আরেক জারা এই যে গুঁড়ো করতে দিলাম। প্রথমে এই যে একবার গুঁড়ো করে একটু হাতে করে মিক্স করে ওপর নিচ করে নিলাম, আর তারপরে আবার একবার ঘুরিয়ে নেব মিক্সিটি। তো এতে করেই না বেশ সুন্দরভাবে চালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর আগের বারের মতো এতটা কষ্ট পাইনি এবারে। এই যে দেখুন খুব সুন্দর চালগুলো গুঁড়ো হয়েছে। একবারে তো আর হবে না, এগুলো আবার চালতে হবে, তারপরে আবার এগুলো গুঁড়াতে হবে। চলুন এক এক করে সমস্ত চালগুলি গুঁড়িয়ে নিই। এখনও অনেক সময় লাগবে এগুলো গুঁড়িয়ে নিতে সমস্তটাই। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চালগুলি গুঁড়িয়ে নেওয়ার পরে ওই যে দেখুন 1 বাটি মতো চালের গুঁড়ো বের হয়েছে। ঠাকুমা চালগুলি অনেকগুলি চেলে দিয়েছেন, তারপর ঠাকুমা গেছেন একটু ছাদে, এখন কাকিমা চেলে দিচ্ছেন। এই যে লাস্টের 2টি চালের গুঁড়ো ছিল ওগুলো আর গোড়াতে পারিনি, ওগুলো শিল নোড়াই করেই গোড়াতে হয়েছিল। তারপর দেখুন এগুলো ঘরের মধ্যে এখন রেখে দিচ্ছি, একটু পরে ওই বাড়িতে যাব তখন নিয়ে যাব। এখন তো দুপুরের সময়, মা ওদিকে খাবার খেতেও ডাক দিচ্ছিলেন, চলুন ওই বাড়িতে খাবার খেতে যাই। আজ সকাল থেকেই তো আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, মেঘলা মেঘলা করেই রয়েছে। তবে এই দুপুরের সময় যেন আকাশটা আরও ঘন কালো করে এসেছে। কাকিমা ওদিকে দাঁড়িয়েই আছে, বলছে তাড়াতাড়ি এসো, এখনই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, খাওয়া দাওয়া করে ওই বাড়ি চলে যাও। আমার হাজব্যান্ড একটু আগেই খাওয়া দাওয়া করে সেলুনে গেছে হেয়ার কাট করতে। কালকে আমরা একটা জায়গা যাব। যাই হোক আমার খাবার দাবার দিয়ে দিয়েছে। আজকে দুপুরে রান্নায় ছিল শাক ভাজা, পটল ভাজা, তিলের বড়া, আর এই যে ডিমের আলুতে ঝোল। আমার আবার ভাতের সাথে ডাল ঝোল খুব একটা পছন্দ নয়, তাই আমি ঝোল নিইনি। খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিটের একটু কাজ ছিল, এডিট কমপ্লিট করেছি। তবে এদিকে আবার কারেন্ট চলে গেছে, ঘরের মধ্যে একটু নেটওয়ার্ক চলছিল না। আমার হাজব্যান্ড আজকে ভিডিওটি আপলোড করতে আমাকে বেশ সাহায্য করেছে। উনি গ্রাউন্ড দিকে গেছিলেন, ওখানে গিয়ে ভিডিওটি আপলোড দিয়ে এসেছেন। সেইটুকু সময় আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এ বাড়িতে এলাম। এই যে মা এদিকে তালের মাড়ি দিয়ে চাল গুঁড়োগুলো মাখিয়ে রেখেছেন, ভালোভাবে মিক্সও করে নিয়েছেন। এই যে আজকে তো পাতা পিঠে হবে, ওই রকম পুর টুর দেওয়ার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র পাতার ওপরেই এই যে বড় বড় গলি করে এইভাবে পাতাটি ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তারপর একটু চাপ দিয়ে দিতে হবে যাতে পাতার শিরাগুলো একটু ভালোভাবে পিঠের উপরে বসে যায়, এতে করে বেশ পাতার ছাপটি উঠে যায়। এগুলোকেই আমরা পাত পিঠে বলে থাকি, আর এই পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক পিঠেগুলো সমস্তটাই বানিয়ে ফেলেছি। কাকিমা ওদিকে আঁচ দিয়েছিলেন, কী পরিমাণ ধোয়া হচ্ছিল, একটু সময়ও থাকা যাচ্ছিল না। তাড়াহুড়ো করেই সবাই মিলে পিঠেগুলো বানিয়ে ফেলেছি। এখনও সেদ্ধ করা হয়নি, শুধু বানানো হয়েছে। আর তারপরে দেখুন এই যে বাইরে এসে হাতটা একটু ভালো করে ধুয়ে নিলাম। চালের গুঁড়ো এতক্ষণ ধরে মাখাচ্ছিলাম তো হাতের মধ্যেও অনেক লেগে গেছিলো, তো ওটা ধুয়ে এলাম। এদিকে দেখুন আঁচটিও বেশ ভালোভাবে চলে এসেছে। মা এদিকে হাঁড়িটি বসিয়ে দিচ্ছে। হাঁড়ির মধ্যে বেশ অনেকটাই জল দিয়েছে, ওই যে হাফ হাঁড়ির থেকে একটু কম। এই যে দেখুন পাত পিঠেগুলো সমস্তটাই রেডি হয়ে গেছে। মা আবার হাঁড়ির জলটার মধ্যে ওই যে বট গাছের শেকড়গুলো ছিল না ওগুলো দিয়েছে, আর তার উপর আবার বড় বড় কয়েকটা পাতা দিয়েছে, আর তার উপরেই এই যে পাত পিঠেগুলো দিয়ে দিচ্ছেন। শুধু জলের ওপরে দিলে আবার এই পাতা পিঠেগুলোর ওপরে জল লেগে যাবে, তখন পিঠেগুলো খেতে খুব একটা ভালো লাগবে না, তাই এভাবেই আমাদের পাতা পিঠে করে থাকে। এক হাঁড়ি দিয়ে দিল, ঢাকাও দিয়ে দিয়েছে।
এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পর সন্ধ্যাবেলা এসেছি এই বাড়িতে চা করতে। মা আর বাবার কাণ্ড দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম। এদিকে মা পিঠেগুলি ঢালতে চাইছিলেন ওই ঝুড়িটির মধ্যে, তবে এমনভাবে ঢালতে গেছে পিঠেটি একদম হাঁড়ি সমেত উল্টে ওটার মধ্যে লেগে গেছে। এমন লেগে গেছে যে হাঁড়িটার ওখান থেকে বেরোচ্ছেই না। এই যে কোনো রকমে বের করলো, আবার এই যে ঢালতে গেছে আবার গেল পড়ে। এই সময় সবার হাসির কোনো ঠিকানা নেই, সবাই চারিধারে হাসতে লেগেছে। আমিও যেন আর নিজেকে সামলাতে পারছিলাম না। যাই হোক, চলুন ওদিকে আমি চা বসিয়েছি, যাই চাটা নামিয়ে নিই, নয়তো আবার চাটাও পড়ে যাবে। যাই হোক, কাকুর জন্য লাল চা আগে তুলে রেখেছি, আর তারপরে দুধ দিয়ে ফুটতে দিয়েই ওদিকে গিয়েছিলাম আমি। এই যে এটাও ফুটে গেছে ভালো করে, 2 কাপ মতো চা ঢেলে নিচ্ছি। আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে চা দিতে, ওই পিঠে পিঠে করে না এদিকে আর চা দেওয়ার সময়টি একটু গড়বড় হয়ে গেছে। ঠাকুমা ওদিকে বসে পড়েছেন, বাবাও বসে পড়েছে, তো বাবাকে ওই যে চাটা দিয়ে দিলাম, আর এই যে ঠাকুমাকে 1 কাপ দিয়ে দিলাম। মিষ্টি আবার পিঠে হতে না হতেই একটা পিঠে নিয়ে বসে গেছে, দেখুন ও আবার ওদিকে খাচ্ছে। আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। এই যে আমি আর আমার হাজব্যান্ড একটা থালাতেই খাচ্ছি। মা আবার পিঠে দিল, গুড় দিল, আবার তার উপরে একটু শর্টটাও দিয়েছে। তো এই গুড় পিঠে সমস্তটাই খেয়ে এই যে এই বাড়ি চলে এসেছি। এখনও কিছু কাজ রয়েছে, ভেবেছিলাম বিকালবেলাতেই সেরে ফেলবো, তবে ওই পিঠে পিঠে করতে গিয়ে এগুলো আর হয়ে ওঠেনি। সুব্রত একটু বাইরে গেছিলো, তো ওর যে ব্যাংকের বই টই বের করেছিল ওগুলো রেখে দিলাম। আর তারপরে দেখুন সুব্রতর 2টো জামা বেশ কয়েকদিন ধরেই কাচা ধোয়া করে রেখেছি, একটু আয়রন করতে হবে। তবে ওই সময়ের অভাবে আর এই কুট কামটা করতে আমার একদম ইচ্ছা করছিল না। তবে ও আবার বলছে যে কালকে যে জায়গাটি যাব ওটা তোমার দেওয়া ওই জামাটি পরেই যাব। ব্যাস এই যে কথাটি বলে দিল, এরপর তো আয়রন করতেই হবে, কারণ ওটা পরে যাবে বলছে। তো সেজন্যই ভাবলাম না হয় আয়রনটা করেই দিই, পরে যায় যাবে, না যায় না যাবে। তো এই যে আলমারি থেকে আয়রন মেশিনটাও বের করে নিলাম, আর জামা দুটিও বের করে নিয়েছি। বিছানার উপরে আমি যে শীতের চাদরটা ঢাকা নিই ওই চাদরটি পেতে নিয়েছি, আর তার উপরে জামাগুলি রেখে এই যে আয়রনটি করে নিচ্ছি। তবে আমার শীতের চাদরটি তো উলি কটের, ওই চাদরটির বদলে যদি একটু সুতির চাদর পাতা হয় সেটা কি বেশ ভালো হয়, কারণ আয়রন করতে করতে গরম আয়রনটা যদি এই চাদরটির ওপরে পেয়ে যায় তাহলে কিন্তু এক মুহূর্তে চিটে যাবে। সেজন্যই, কিন্তু সুতির চাদরে করে করলে সেটি হয় না। যাই হোক, এই যে দেখুন হাতাগুলো এরপরে করে নিচ্ছি। তবে এই সময় যেটার ভয় পেয়েছিলাম সেটাই হলো, এই যে গরম আয়রনটা পেয়ে গেল এই চাদরটির ওপরে। এক মুহূর্তে এই চাদরের ওপরের সুতোগুলো এটার মধ্যে চিটিয়ে গেল। তো এই যে দেখুন একটু কাগজে করে ঘষে ঘষে তুলে নিচ্ছি, নয়তো আবার যদি জামাটার ওপরে দিয়ে দিই তাহলে জামাটার ওপরে লাল দাগ হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখন একটু আস্তে আস্তে করে নিচ্ছি। পুরো জামাটাই হয়ে গেছে, এই ব্যাক সাইডটাও হালকা মতো দিয়ে দিই গরমটা, তারপরে ভালো করে গুছিয়ে রেখে দেবো। এই আয়রন করার কাজটি বেশ অনেকটাই সময় সাপেক্ষ, তবে একবার যদি ভালো করে আয়রন হয়ে যায় দেখেই যেন জামাটার দিকে চোখ জুড়িয়ে যায়। খুব সুন্দরভাবে আয়রনটি করা হয়েছে। জামাটি আগে যেমন দেখতে লাগছিল এখন আয়রন করার পরে একদম পুরো নতুনের মতো লাগছে। একটু আগে যেমন দেখেছিলাম এখন আবার তার বিপরীত। সত্যি বলতে যে কোনো জামা কাপড় একটু আয়রন করে পরলে যেন মনে হয় নতুন জামাটিই পরছি। যাই হোক, দেখুন ভালোভাবে আয়রন তো করা হয়ে গেছে, এরপর সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। ও যখন পরে পরবে এই যে পুরো নতুনের মতো লাগছে বলুন। এই কালো জামাটির অবস্থাটা একবার দেখুন, মনে হচ্ছে কোন মোটের থেকে বের করেছে। তবে আয়রন করার পরে এই জামাটিও নতুনের মতনই লাগছে। এই যে 2টো জামাই খুব সুন্দর আয়রন করে নিয়েছি। এরপর চলুন জিনিসগুলি আবার জায়গায় জায়গায় রেখে দিই। চাদরটা গুছিয়ে আবার আলমারিতেই রেখে দেব, বাইরে রাখলে সেই তো আবার ধুলো হবে, আর বাইরে এদিক সেদিক ঝুলিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। আর গরম আয়রন তো এখন আর রাখবো না, এটা ঠান্ডা হয়ে যাক সকালবেলা রেখে দেব। চলুন এগুলো আলমারির মধ্যে রেখে দিই। মিষ্টু ওদিকে অনেকক্ষণ আগেই পড়তে বসেছে, ওকে পড়াতে পড়াতেই আমি এই কাজ দুটি সেরে ফেলেছি, কারণ সন্ধ্যাবেলা ওকে পড়ানোটা আমার সবচেয়ে বড় কাজ। তো ওটাকে বাদ দিয়ে এই কাজগুলো করা যায় না, সেজন্য ওকে ওদিকে পড়তে বসিয়েছি, আর এদিকে আমি এই কাজগুলো করে ফেললাম। যাই হোক, চলুন এরপর মিষ্টুকে একটু দেখি ও কি পড়লো না পড়লো, কি লিখলো না লিখলো। আর আমার আজকের ভ্লগটিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কোনো বন্ধুবান্ধব যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে।